খুবই দুর্ভাগ্যের বিষয় আমাদের সবার জন্য। মাত্র 5 মাসের ব্যবধানে জুলাই বিপ্লবের যে ঐক্য সেটি ভেঙে পড়ছে। ইতিমধ্যেই যেসব ঘটনা ঘটেছে, একে অপরের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, এক দল আরেক দলকে যেভাবে নিশানা বানাচ্ছে, তাতে জুলাই বিপ্লবের চেতনা যে ঐক্য সেটি এখন ভাঙনের পথে। পক্ষগুলোর দলীয় এবং রাজনৈতিক যে স্বার্থ, এই স্বার্থের দ্বন্দ্বে ভেঙে পড়তেছে এই জুলাই বিপ্লবের ঐক্য। এর ফলে যেই চেতনা, যেই দেশপ্রেম নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আগস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছিল, যে গণ অভ্যুত্থান হয়েছিল, বহু মানুষের রক্তের বিনিময়ে, বহু মানুষের জীবনের বিনিময়ে এখনো বহু লোক অন্ধ হয়ে আছে, পঙ্গু হয়ে আছে। এরকম একটি অবস্থায় বলা যায় যে রক্তের দাগ এখনো শুকায় নাই। সেই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের ঐক্য একে একে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আমরা মনে করি এই ঐক্য যদি বহাল না রাখা যায়, যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেই শক্তিগুলো মাঠে ঐক্যবদ্ধ ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত এবং 5ই আগস্টের পরেও কয়েক মাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো বটেই, তার সঙ্গে বিএনপি, জামাত, সমমনা অন্যান্য দল, আওয়ামী শিবিরের বাইরে থাকা 14 দলের বাইরে থাকা আর সকল শক্তিই ছিল ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় এখন দেখতে পাচ্ছি সেই ঐক্য একেবারে ভাঙনের মুখে। এটা খুবই দুর্ভাগ্যের। আমরা মনে করি যে যদি ঐক্য বিনষ্টের প্রক্রিয়া এবং এই ভাঙন অব্যাহত থাকে, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, যে সাম্যের রাজনীতি, যে বৈষম্যহীন সমাজ, সেটি থাকবে না। সেই লক্ষ্য কখনো অর্জিত হবে না। আমরা যেখানে ছিলাম, যেই তিমিরে ছিলাম, সেখানেই পড়ে থাকবো। ওই যে বলে একটা কথা আছে, যাহাই 52 তাহাই 53। এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই বিভিন্ন সভা সমাবেশ, বক্তৃতা, বিবৃতি, ফেসবুক স্ট্যাটাসে একে অপরের বিরুদ্ধে কথা বলছে। একটা কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে নির্বাচন যখনই হোক, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যদিও গতকালকেও উপদেষ্টা মাহফুজুল আলম উনি বলেছেন লক্ষ্মীপুরের এক জনসম্বর্ধনা সভায় ওনার নিজের এলাকায় কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। আইন অনুযায়ী আওয়ামী লীগকে তো আপনারা নির্বাচনের বাইরে রাখতে পারছেন না। বিএনপি বলেছে জনগণই ঠিক করবে তারা ভোটে থাকবে কি থাকবে না। তো আমার ধারণা যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশিরভাগ দলের না সূচক জবাব আছে। জামাত যদিও বলছে যে জামাতও কিন্তু জামাতের কয়েকজন নেতাও সম্প্রতি বলেছেন খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত ওদেরকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। আমার ধারণা এগুলো বাদ কি বাদ। নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলেই বিদ্যমান আইন অনুযায়ী আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করবে। তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে কিনা, তারা জনগণের কাছে ভোট চাইতে পারবে কিনা, সেটি দেখার বিষয়। কিন্তু আইনগতভাবে তাদের রাজনীতি করার, ভোটে দাঁড়ানোর অধিকার থেকে যাবে। সঙ্গত কারণেই এখন যেটি হবে, দিন দিন বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গিয়েছে। সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম, তাদের রাজনৈতিক দলের একটি প্ল্যাটফর্ম হলো জাতীয় নাগরিক কমিটি, তারা একদিকে, বিএনপি আর একদিকে। মাঝখানে জামাতের রোলটা একটু রহস্যজনক। জামাত কিন্তু এই পর্যন্ত যত কথাই বলছে, ঘুরে ফিরেই তারা কিন্তু একটা কৌশলী অবস্থান নিয়েছে। তারা কোনোভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে ক্ষুব্ধ করতে চান না। তাদের প্রত্যেকটা বক্তব্য হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছে এবং যারা সরকারের মধ্যে উপদেষ্টা আছেন বা এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বক্তব্যের সাথে এক ধরনের সহমত পোষণ করার আমরা ইঙ্গিত দেখতে পাই। তাহলে কার্যত কি দেখা যাচ্ছে, শেষ পর্যন্ত যেভাবে আগাচ্ছে রাজনীতি, তাতে দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে কয়েকটি দল যুক্ত আছে, তারা হয়তো একদিকে, এই নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ, বিএনপি, এই শক্তি একদিকে, আর বিপরীতে দেখা যাচ্ছে জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সরকার, তারা একদিকে। এক কথা বলা যায় যে আসলে বিদ্যমান প্রেক্ষাপটে রাজনীতি একটা জটিল সমীকরণের পথে আগাচ্ছে। অ্যাকচুয়ালি কি হবে বলা মুশকিল। আর ঠিক এর সুযোগ কিন্তু নিচ্ছে কিন্তু আওয়ামী লীগ, নিবেই। যখনই বিএনপির কোনো বক্তব্য যাবে এই সরকারের বিরুদ্ধে, ঠিক দেখা যাবে ওই ভাষায় কথা বলবে কিন্তু আওয়ামী লীগ। ইতিমধ্যেই কিন্তু বিবৃতি দিচ্ছে কিন্তু বাইরের থেকে। যখনই বিএনপির পক্ষ থেকে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, বলা হচ্ছে যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় আশ্রয় প্রশ্রয়ে একটি দল গঠিত হয়, ছাত্ররা একটি দল গঠন করে, তাহলে এই সরকারের নিরপেক্ষতা হারাবে। সেক্ষেত্রে ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন দেখা দিবে। এটিকে কিন্তু সঙ্গে সঙ্গেই
সমর্থন করেছে আওয়ামী লীগ, তারাও বলছে যে আমরাও দ্রুত ভোট চাই এবং নির্বাচনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার চাই। কি আফসোস, অথচ এই তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করে দিয়েছিল আওয়ামী লীগ। যদিও একসময় জামাতকে সঙ্গে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল আওয়ামী লীগ। এটাই রাজনীতি, এক অদ্ভুত খেলা। কিন্তু আমাদের সবার প্রত্যাশা ছিল যে অন্তত 24 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যে শিক্ষা, যে ত্যাগ, যে চেতনা, এটি ধারণ করে বাংলাদেশের প্রতিটি মানুষ দল মত নির্বিশেষে সবাই ব্যক্তিগত দলগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা এক এবং ঐক্যবদ্ধ থাকবে এবং নতুন একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তারা সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাতে আশা করার কিছুই নেই, বরং রাজনীতি দিন দিন এক কঠিন পথে আগাচ্ছে। আমরা বলতে পারি, আশঙ্কা করতে পারি, সামনে কি অন্ধকার সিঁড়ি? আমরা কি রাজনীতির নামে, ক্ষমতা ভোগের নামে, ক্ষমতায় যাওয়ার নামে আমরা কি সামনে এক কঠিন অন্ধকার সিঁড়ি দেখতে পাচ্ছি? প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে, কি হবে জানি না। এর মধ্যে গুজব প্রতিদিন ডালপালা বিস্তার করছে, আর সেই গুজবে ভর করে বিরুদ্ধ শক্তিগুলো, ফ্যাসিস্টের সঙ্গে যুক্ত যারা শক্তি, সেই শক্তিগুলো কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে ভিতরে ভিতরে। একদিকে ঐক্য ভাঙছে, আরেকদিকে ঐক্য ঘটছে। এরকম একটি অবস্থায় আমরা যে স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ মনে হয় না আমরা করতে পারবো। আল্লাহ হাফেজ।